মাননীয় স্পিকার, চৈত্রের রৌদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে। এই রৌদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবে। কোটা ও শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময় মতো সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে। এমনি যানজট, আমাদের তীব্র যানজট, এরাও চায় না, কেউই চায় না। মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে, বলো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই, কোটাটোটার দরকার নেই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে। আমরা যুদ্ধ করেছি কোটা খাওয়ার জন্য বা ভাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি। কয়েকজন আপনারা একটু বাংলা মোটরের দিকে যাবেন, ওখানে ঝামেলা হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি যাবেন ভাইয়েরা। দর্শক, অবশেষে শিক্ষার্থীদের আন্দোলন সফল হয়েছে। কোটারি আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে। প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন। তার মানে এটা এতটাই কানেক্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক মণ্ডলী, আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, আপনারা ভালোভাবে জানেন যে কোটা আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আসলে এই আন্দোলন নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় চলছে। ইতিমধ্যে জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে এই কোটা নিয়ে আসলে কি কি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আপনারা খুবই ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত কি এই শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন, এই কোটা আসলে তিনি উঠিয়ে নিয়েছেন। দর্শক মণ্ডলী, দেখতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। যেভাবে না করে এটাই নীতিমালা হবে যে যেখানে মেধা মানে কোটায় পাওয়া যাবে না সেখানে ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হবে। এবং সেটা কিন্তু বেশ অনেক দিন ধরে এটা কিন্তু মানছে, এটা কিন্তু চলছে। আমি জানি না এই ছাত্ররা এই খবরটা রাখে কি না, বা যতজন পরীক্ষা দিয়েছে। আমার কথা, বিসিএস পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী, কেউ মেধার বাইরে না। এমনকি ওই কোটায়ও যারা, তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয়। রিটেনে সকলকেই পাস করতে হয়, সেই পাস করার থেকেই কিন্তু তাদের চাকরিটা দেওয়া হয়। এখন সেইখানে কোথায় কি সংস্কার, কি আপত্তি, সেটা কোনো স্পষ্ট না। তাদের যে দাবিনামা, ওই দাবিনামায় কিন্তু আবার এটাও বলা আছে একটা দাবিতে যে যেখানে কোটায় পাওয়া যাবে না সেখানে মেধা তালিকা থেকে দেওয়া হবে। তো ওটা তো বহু আগে থেকে আমরা কার্যকর করেই ফেলেছি। তারা কি এটাও জানে না? এমনকি আমার দুঃখ লাগে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর বা অন্যান্য শাহজালাল বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারাও আবার এই সুরে কথা বলছেন, কিন্তু তারা এটা দেখেনি নাই যে আমরা ইতিমধ্যেই কিন্তু মেধা তালিকায় নিয়োগ দিয়ে যাচ্ছি। নিয়োগ যদি না দিতাম তাহলে ৭৭ বা ৭০ নিয়োগ কীভাবে পেত তারা? আর যারা কোটায় পাচ্ছে তারাও তো মেধাবী, সেখানেও তো মেধার থেকেই দেওয়া হচ্ছে। তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী, সেই মেধাবী যদি আমি ধরি তাহলে দেখা যায় ১০০ মেধাবী পাচ্ছে। তারপরেও আন্দোলন। তো ঠিক আছে, আজকে সকালে আমার কাছে যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো যে আমরা 3 দিন ধরে ঘুমাতে পারছি না, এগোতে পারছি না। আর তাছাড়া একটা ব্যাপার, এই চৈত্রের রৌদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে। এই রৌদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবে। তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে। এমনি যানজট, আমাদের তীব্র যানজট, রুগী যেতে পারছে না হাসপাতালে, হয়তো গাড়িতেই মারা যাচ্ছে। কেউ অফিস আদালতে যেতে পারে, কাজকর্ম করতে পারছে। সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা। এবং জেলায় কোটা আছে, কিন্তু সেই জেলায় যে ইউনিভার্সিটি, সেখানেও তারা রাস্তায় নেমে গেছে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা, তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই, কোটাটোটার দরকার নেই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে। এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। আমরা কোনো শ্রেণী যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা, তারা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের
যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য একটা কোটা, আমাদের মহিলারা, আগে মহিলাদের কী অবস্থা ছিল? আমি 96 সালে যখন সরকারে এসেছি তখন কি একটা মহিলা সচিব ছিল বা কোনো সরকারি উচ্চ পদে চাকরি পেত, পুলিশের কোনো পদে চাকরি পেত? একজন মহিলাও কি হাইকোর্টে জজ ছিল? কোথাও কেউ ছিল না, মাননীয় স্পিকার। এমনকি আমি আপনাকে বলি, পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মহিলারা ঢুকতে পারবে না, এই আইন ছিল যা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইন পরিবর্তন করে দেন এবং মেয়েদের ঢোকার সুযোগ করে দেন এবং চাকরিতে মেয়েদের জন্য 10% ওটাও করে দেন এবং নির্যাতিত নারীদের ব্যাপারেও তিনি বলেন। এখন থেকে আমার মেয়েরাও নেমে গেছে রাস্তায়, কোটা সংস্কার, কোটা চায় না। তা সংস্কার বা যেটাকে আমি ধরে নেবো তারা কোটা চায় না। এবং যখন আলোচনা হয়েছে আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে, তখন যে মহিলা প্রতিনিধিরা ছিল তারা বলে দিচ্ছে স্পষ্ট তারা কোটা চায় না, তারা মানে পরীক্ষা দিয়ে চলে আসবে। খুব ভালো কথা, আমি তো খুব খুশি, কারণ আমি নারীর ক্ষমতায়নে সব থেকে বেশি কাজ করেছি। আজকে সব জায়গায় নারী তাদের অবস্থানটা আছে, প্রত্যেকটি জায়গায় আমি বেছে বেছে দিয়েছি। ঠিক আছে, যখন চায় না তখন আর দরকারটা কি? তাহলে কোটা পদ্ধতিরই দরকার নেই। আর যারা এরকম মানে প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো, তারাও জয়েন করতে পারবে। কিন্তু এই কোটা নিয়ে এই আন্দোলন, আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট, এখন তারা ক্লাসে ফিরে যাক। আর এই বিসির বাড়ি কারা ভেঙেছে, লুটপাট কারা করছে, সে লুটের মাল কোথায় আছে, কার কার কাছে আছে, ওই ছাত্রদেরকেই তা খুঁজে বের করে দিতে হবে। সেই সাথে সাথে যারা এই ভাঙচুর লুটপাটের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকে আমরা নামিয়েছি, এটা তদন্ত করে বের করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি শিক্ষক ছাত্র তাদেরও সহযোগিতা চাই, কারণ এত বড় অন্যায় আমরা কোনো মতে মেনে নিতে পারি না। এখনও আমাদের শিক্ষক যারা এখনও বেঁচে আছে, যখন তাদের দেখি আমরা তাদেরকে সম্মান করি, এখনও সম্মান করি। আমি প্রধানমন্ত্রী হই, যাই হই, যখন আমি শিক্ষকের কাছে যাই মনে আমি তার ছাত্রী, সেইভাবেই তাদের সাথে আচরণ করি। গুরুজনকে অপমান করে শিক্ষা লাভ করা যায় না, সেটা কিন্তু প্রকৃত শিক্ষা হয় না। হয়তো একটা ডিগ্রি নিতে পারে, প্রকৃত শিক্ষা হয় না মানুষ। প্রত্যেকেই অন্তত শালীনতা বজায় রাখতে হবে, নিয়ম মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে। একটা রাষ্ট্র পরিচালনা কতগুলি নীতিমালার ভিত্তিতে চলে, আর চলে বলি আজকে আমরা সাক্ষরতার হার যা 45 ভাগে ছিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সব যা অস্ত্রের ঝনঝনানি ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, আমি আসার পরে সেগুলি কঠোর হস্তে দমন করছি এবং সেখানে একটা নিয়মিত শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, কোটা ও শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, সময় মতো সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোটা আন্দোলন ঘিরে দেশে বিদেশে অপপ্রচার চলছে, ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কোটার বিষয়টি আদালতের এখতিয়ার, এখানে সরকারের আপাতত কিছু করার নেই, তাই আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান তার। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত, তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, কারণ স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয়। যতক্ষণ আদালত বিষয়টিকে দেখছে ততক্ষণ আমাদের এখানে কথা বলা। কোটা নিয়ে আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে। প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন, তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো। গতকালই বাংলা বন্ধের ডাক দিয়েছিল কোটা আন্দোলনে যারা আছে, বাংলা ব্লকেড, তারা বলছেন এর মধ্যে ঢাকার কয়েকটা পয়েন্টে, ঢাকার বাইরে বিভিন্ন সড়কপথ রাজপথ ব্লক করা হয়েছিল। আজও তাদের একই ধরনের কর্মসূচি আছে এবং আমরা ধারণা করতে পারি ছাত্রদের এই কর্মসূচি আস্তে আস্তে আরো জোরালো হয়ে উঠবে। অবশ্য কেউ বলতেই পারি এটা কতটুকু জোরালো থাকবে সেই প্রশ্ন আছে, কারণ এই আন্দোলনটা অনেক বেশি ট্র্যাকশন পেতে শুরু করলে একটা ভীত সরকার যা করে আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা ধারণা করতে পারি বাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে, ছাত্রলীগের ক্যাডারদেরকে লেলিয়ে দেওয়া হতে পারে। যাই হোক, পরে কি হবে সেটা পরের আলোচনা। প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন, আমার মনে হয় প্রধানমন্ত্রীর এই কথাগুলোর একটু আলোচনা করা দরকার এবং আমরা শুরুতে আদার প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করতে পারি। প্রধানমন্ত্রী, আপনি কি জানেন না কেন ছাত্ররা কোটার জন্য উন্মাদ হয়ে ওঠে?
কোটা সংস্কারের জন্য, কোটার জন্য না, কোটা সংস্কারের জন্য, যে বাংলাদেশে আজকে এই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষ করে, সেই বাংলাদেশে যে বাংলাদেশ তৈরি হয়েছে মোটা দাগে গত 15 বছরে এই প্রধানমন্ত্রীর হাতেই, সেই বাংলাদেশে এই ক্রেজি হয়ে ওঠার তো 101টা কারণ আছে। আসবো সেই জায়গায়। আগে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলি। প্রধানমন্ত্রী বলছেন হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। মানে এই একটা আলোচনা আছে যে কোর্টের রায় কি করতে পারে না পারে, সেটার যে সেই মুভমেন্টের জন্য কোর্টের রায় কিভাবে পাল্টাবে। আমরা খেয়াল করেছি প্রধান বিচারপতিও একই ধরনের একটা বক্তব্য দিয়েছেন, এবং এটা নিয়ে যে হিয়ারিংটা হচ্ছিল কোটার যে বহাল করে, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা, মানে রায়টা কিন্তু পূর্বের সব কোটা পুনর্বহাল করা হয়নি। হাইকোর্টের রায় শুধু মুক্তিযোদ্ধার যে 30% কোটা, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এখন সেটা পাবেন, সেটাকে পুনর্বহাল করেছে। সেই রায়টা বাতিলের জন্য, মানে স্থগিতের জন্য প্রাথমিকভাবে হাইকোর্টের আপিল বিভাগে যাওয়া হয়েছিল। সেখানে প্রধান বিচারপতিও ঠিক একই কথা বলেছেন যে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন কি, এই ধরনের একটা মন্তব্য তারা আছে। এবং আমরা অনেকেই জানি যে তারা চাইলে হাইকোর্টের এই আদেশটাকে স্থগিত করে দিতে পারতেন, ফলে কোটা আগের মতোই বাতিল অবস্থায় থাকতো, তারপর পূর্ণাঙ্গ শুনানি হতে পারতো। কিন্তু সেটা না করে, এটাও তারা পারেন নিশ্চয়ই, তারা হাইকোর্টের রায়টাকে স্থগিত করেননি এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য পরবর্তীতে নিয়ে গেছেন। তার মানে কোটা যে মুক্তিযোদ্ধা কোটা যে ফিরেছে সেটা বলবৎ আছে। তো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি যা বলছেন এটা টেকনিক্যালি ভুল না, যেটা আদালতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেটা কি হবে। কিন্তু এই প্রসঙ্গে আমরা একটা আলোচনা দেখছি উইচ ইজ ভেরি কারেক্ট। মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছিল তখন কাদের মোল্লার যখন ফাঁসি হলো না, সেটাও আদালতের অংশ ছিল। সেই আদালতের রায় না মেনে নিয়ে রীতিমতো, মানে এরা তো কোটারেরা তো 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে শাহবাগ মোড়ে বসছে, সেখানে তথাকথিত গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং সেটা দিনের পর দিন কিভাবে সারা ঢাকারই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলটা ব্লক করে রেখেছিল আমাদের মনে আছে। এবং সেই চাপে পড়ে রীতিমতো এই আইনটার সংস্কার আনা হয়েছিল এবং শেষ পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাদের মনে আছে। যখন এই দেশেই ঘটনাগুলো ঘটে তখন সেই সরকারের প্রধানমন্ত্রী, তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বা তখনও আমাদের এই আদালতগুলো এক্সিস্ট করছিল, সেগুলো নিয়ে সেই প্রশ্ন তখন আসে নাই, যেহেতু এখন এই প্রশ্নগুলো আসা কারো কারোর মধ্যে খটকা লাগাবেই। এরপর প্রধানমন্ত্রী বলছেন, আজকে একটা কথা আমি না বলে পারছি না, আমরা দেখেছি যে কোটা আন্দোলন, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, এই ধরনের নানা কথা শোনা যাচ্ছে। সেটা একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সেই সুযোগ কিন্তু এই গত কয় বছরে পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয়, হাইকোর্টের রায়টা আমরা সবসময় মেনে নিই। কিন্তু আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে, সেখানে মেয়েরাও আছে। তারপর উনি আরও কিছু কথাবার্তা বলেছেন, সেটা হলো যারা গতবার আন্দোলন করেছিল তারা কোনোভাবেই কি চাকরি পেয়েছে, কত চাকরি পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের কয়েকটা কথা একটু বলার আছে, এটা নিয়ে আলোচনা করেছি এবং যে টেকনিক্যাল জায়গাটা সংবিধান ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে মানে বৈষম্য, মানে বিশেষ করে আমাদের তো বৈষম্য করা যাবে না কনস্টিটিউশনাল সরকারি চাকরির ক্ষেত্রে, কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন বলে, আপনি ভালো উদ্দেশ্যে যদি ডিসক্রিমিনেট করেন সেটা অনুকূলে, আমি আর ওই পড়ে শোনাতে যাচ্ছি না, আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও করেছি। তো সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে, আপনি যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোনো বিশেষ আইন করতে চান সুবিধা দিয়ে, কারণ এটা আমাদের মৌলিক যে সুবিধা এক্সট্রা দেওয়াটা আমাদের মৌলিক যে স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন সেটার সাথে কনফ্লিক্ট করে, কিন্তু আপনি সেটা করার ক্ষমতা দিয়েছে, এটা করতে আপনাকে রাষ্ট্র নিবৃত্ত করবেন। আমি ক্লিয়ারলি একটা কথা বলতে চাই, কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য থাকতে হবে বা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের সংবিধান সরকারকে দেয় নাই। তার মানে টেকনিক্যালি যাদেরকে আমরা ট্রুলি পিছিয়ে পড়া মানুষ বলে বলতে পারি, সেই প্রতিবন্ধীদের, তাদের জন্য যে কোটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা সরকারকে দেয় না। সুতরাং 1% যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না। আই রিপিট, 1% যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না। কোটা না থাকায় কিছু আসে যায় না। তবে যদি সত্যিকার অর্থে পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা সরকার রেখে কোনো আইন করতে চায়, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, সেই পারমিশন সরকারকে সংবিধান দিচ্ছে। আমরা বহুবার আলোচনা করেছি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। ইভেন নারীদের ক্ষেত্রে আমি একটা ছোট উদাহরণ দিই, যে নারীদের কথা যদি বলি, মুক্তিযোদ্ধাদের কথা আমরা বলেছি, মুক্তিযোদ্ধা তাদের নাতি নাতনির কয়জন আছেন যে তারা আসলে সত্যিকার অর্থে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ, তাহলে তো ওটা দরকার নেই। আমরা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুন্দরভাবে ডিফাইন করি তাহলেই এদেরকে কোটার মধ্যে দেবো এবং তাদের মুক্তিযোদ্ধার সন্তান থাকলে মুক্তিযোদ্ধার সন্তানও চলে আসবে। একটা উদাহরণ দিই, এই যে প্রধানমন্ত্রী নারীর কথা বললেন, আমাদের এই সোসাইটিতে, এই সিটিতে
ঢাকা শহরে বা আরো বড় বড় শহরে অত্যন্ত প্রিভিলেজড পরিবারের মেয়েরা আছে যারা একেবারে ছেলের মতো অধিকার পেয়ে পড়াশোনা করে, সুযোগ সুবিধা পায়, সব রকম ফ্যাসিলিটি পায় এবং পরে সে চাকরিতে যায়। ওই নারী তো আসলে একেবারেই পিছিয়ে না কোনো পুরুষের তুলনায়। আমি আমার চারপাশে আমার পরিবারের মেয়েদের কথাও যদি বলি না, তারা তো কোনোভাবে প্রিভিলেজ, মানে ছেলের চাইতে লেস ট্রিটেড হয়েছে সেরকম কোনো দেখি না। আমাদের চারপাশে তো আমরা এরকম দেখি। তো নারী পিছিয়ে আছে মানেটা কি? মোটা দাগে পিছিয়ে আছে। সেই ক্ষেত্রে এই জন্য বলছি, আমরা যদি এমন করি, আমরা যদি ট্রুলি ডিসক্রিমিনেশনের শিকার মানুষ, আমরা যদি বলি পিছিয়ে পড়া মানুষ, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিবন্ধী কোটার কথা বলতে পারি, এটা রাখা যেতে পারে। আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলো আছে তাদের জন্য কোটা হতে পারে। এবং এই যে প্রধানমন্ত্রী জেলা কোটার এক ধরনের ইন্ডিকেশন দিয়েছেন, কেউ কেউ বলছে ওই জেলার হয় নাই, না তাতেও লাভ হবে না। আসলে আপনি থাকছেন ঢাকায়, আপনি সর্বোচ্চ সব সুযোগ সুবিধা, শ্রেষ্ঠতম স্কুল কলেজে পড়ছেন, পড়ে আপনার একটা গ্রামের বাড়ি যেহেতু ওখানে আছে, আপনি সেটার সুবিধা নিয়ে চাকরি পাচ্ছেন। আপনি ডিসক্রিমিনেশন শিখে আপনি পিছিয়ে পড়া মানুষ না, ওই জেলার নাম দিয়ে চাকরি পাওয়াটাও সেই ক্ষেত্রে কোনোভাবেই যৌক্তিক না। তাহলে কি হতে পারে? আমরা সহজ করতে পারি প্রতিবন্ধী কোটা, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা, তার সাথে যদি খুব সহজে আমরা এটা করতে পারি যে আমাদের এটার মধ্যেও বাংলাদেশের 2 নম্বরই হবে, বাংলাদেশ 2 নম্বরই দেশ। কারণ মুক্তিযোদ্ধা কোটা নিয়েও সবচেয়ে বড় যে প্রশ্ন এসছে, এক তো এটা জেনুইন না, নাম্বার 2 হচ্ছে এটা তারা সব মুক্তিযুদ্ধ পিছিয়ে পড়া না, কিন্তু মুক্তিযোদ্ধা শব্দটাই বাংলাদেশে এখন এমন পরিস্থিতিতে চলে গেছে যে এই সার্টিফিকেট কার কার কাছে আছে, 5 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছে এরকম লোকজন হিসাবে চলে আসে, যে 5, 7, 9 বছরে 10 বছরে মুক্তিযুদ্ধ করেছেন এরকম লোকজনের সার্টিফিকেট ভুয়া মুক্তিযোদ্ধা ছড়াছড়ি, আমরা জানি তো এগুলো। একইভাবে আমি যেটা বলতে চাই সেটার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপরও যদি জেনুইনলি আইনের দিক থেকে হতে পারে, ধরুন আমাদের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ, তিনি যে জেলার হোক, তিনি যেই লিঙ্গের হন না কেন, একজন ঢাকা শহরের বেস্ট প্রিভিলেজ পাওয়া নারীর চাইতে একটা দরিদ্র পরিবারে বেড়ে ওঠা, জন্মানো, খারাপ একটা স্কুলে কলেজে পড়া একটা ছেলে বেশি, মানে যদি সত্যিকার অর্থে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলি, তার সেটার পাওয়ার অধিকার অনেক বেশি। তাহলে আমরা এটা করতে পারতাম যে আমাদের দারিদ্র্য সীমার নিচে বা একেবারে হতদরিদ্র, দারিদ্র্য সীমার নিচে সরকারি হিসাবে 20%-এর বেশি মানুষ, যেটা ন্যাশনাল পভার্টি লাইন, আর আমাদের হতদরিদ্র যেটা অ্যাবসলিউট পভার্টি সেটাও 10-11%, এদেরকে যদি আমরা ধরি, এই পরিবারের সন্তানদের জন্য আমরা কিছু কোটা, এত বেশি না, কিছু কোটা যদি রাখবো, সেটাও হতে পারে। সেই ক্ষেত্রে ওর মধ্যে যদি মুক্তিযোদ্ধা থাকে, মুক্তিযোদ্ধা, এর মধ্যে নন মুক্তিযোদ্ধা বা যেই থাকুক, যেই কোনো জেলা, এবং আমরা যদি ওই দরিদ্রের ওই পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যেখানেই সে থাকুক না কেন, মোটা দাগে যে দরিদ্র জেলাগুলো আছে সেই জেলার অনেকেই দরিদ্র মানুষ। মানে দরিদ্র জেলা মানে দরিদ্র মানুষ না, দরিদ্র জেলা মানে দরিদ্র পিছিয়ে পড়া মানুষ না। সবচেয়ে চরম যে দরিদ্র বাংলাদেশের যে জেলা কুড়িগ্রাম, সবচেয়ে বেশি দরিদ্র মানুষের জেলা, বা রংপুর বিভাগে আছে হোল সবচেয়ে বেশি দরিদ্র বিভাগ, তার মধ্যে কি যথেষ্ট প্রিভিলেজড মানুষ নাই? আমরা যখন বিভাগ অনুযায়ী বা জেলা অনুযায়ী কোটা করে দেই, আমরা প্রিভিলেজড মানুষকে আসলে সুবিধা দিই। সো আমরা কোটা করতে পারতাম, কিন্তু আমরা এগুলো করবো না। কারণ আমি আগে একটা ভিডিওতে বলেছি, আসলে এইসব কোটার নানান ফরম্যাটে আসলে সরকার তার নিজের লোকজনকে ঢোকাতে চায়। একবার ঢুকিয়ে দিতে পারা মানে হচ্ছে প্রশাসনকে নিজের মতো চালানো, যেটা তার নিজের ক্ষমতায় থাকায় সাহায্য করে। আর হচ্ছে যদি কখনো ক্ষমতা বা এনি চান্স চেঞ্জও হয়, নতুন সরকারের মধ্যে যাতে পাল্টা তারা যখন কিছু করবেন, সেই ক্ষেত্রে সেটা করার সুবিধা হয়। শুরুর দিকে একটা প্রশ্ন করেছিলাম যে প্রধানমন্ত্রী জানেন না কোটা সংস্কার নিয়ে এত মাদ কেন তরুণরা? এই বাংলাদেশ তার নেতৃত্বে সরকার তৈরি করেছে, দুটো কারণে আসলে এই ক্রেজিনেস। আমি যখন গ্রাজুয়েশন শেষ করেছি, বিসিএস দিত, এই উন্মত্ততা ছিল না, উন্মত্ততা এখন পাগলামিতে পরিণত হয়েছে, সত্যিকার অর্থে এটা একটা অবসেশনে পরিণত হয়েছে। সেই পরিস্থিতি হলো দুটো কারণে, আবারও বলি। একটা হলো অপ্রধানটা, বলি প্রধানটায়ও আসবো। আমি আমাদের নিজেদের দিকে তাকানো দরকার। অপ্রধানটা হচ্ছে বা গৌণ কারণটা হচ্ছে, বা এটাও খুব ছোট কারণ তাও বলবো না, আমাদের চাকরির সমস্যা সিরিয়াসলি আছে। আমাদের একটা জবলেস গ্রোথ হচ্ছে, যতটুকু গ্রোথই হোক না কেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিন্তু একবার স্বীকার করেছেন যে আমাদের জবলেস গ্রোথ হচ্ছে। সো জবলেস গ্রোথ হচ্ছে, যতটুকুই হচ্ছে সেটা মূলত সরকারের কিছু প্রজেক্ট নেওয়ার কারণে আমাদের বেসরকারি খাতে একেবারে ধসে গেছে, দেশের লুটপাটের কারণে। আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ আমরা দেখি 22-23-24%-এর মতো, ওতে এমপ্লয়মেন্ট জেনারেট করছে না। ফলে যেটা দাঁড়ালো, চাকরি নাই এখন, কোনোভাবে আপনি চাকরি পাচ্ছেন না। তাহলে উপায় হচ্ছে কোনো রকম যদি বিসিএসে ঢুকে একটা চাকরি পাওয়া যায়। এই ক্রেজিনেস তৈরি হয়েছে। সো চাকরির সিরিয়াস আকাল আছে, এটার জন্য এই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার দায়ী। আরেকটা জরুরি কারণ, এটা হয়তো প্রধান, আমি জানি না, এটা আমাদের দিকেও কিছুটা নিতে হবে। এই সরকারের আমলে সরকারি চাকরির লুটপাটকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এর চেয়ে লোভনীয় কোনো কিছু আসলে আর হতে পারে না। কোনো রকম একটা সরকারি চাকরি যদি পেয়ে যাওয়া যায়, আমরা দেখছি তো কিছু তথ্য এখন, বেনজির, আসাদুজ্জামান মিয়া, মতিউর, আরও কে আসছে। আর বহু সময় একটা কথা বলি, না বের হলে কিছু আসে যেত না। আমরা মঙ্গলে বাস করি না, আর যারা সরকারি চাকরি করে তারাও মঙ্গল গ্রহে থাকে না। আমাদের আশপাশের লোকজনই তারা। কি ছিল, কি আছে, কিভাবে কত দ্রুত তাদের সম্পদ কোথায় চলে যায়, সবাই বেনজিরের সমান না হোক, কিন্তু কি পরিমাণ 2 নম্বরই পয়সা লুটপাট এগুলোতে আছে, এগুলো আমাদের দেখা আছে।
উইথ সাম এক্সেপশন একেবারে নেই তা না, কিন্তু এটা আস্তে আস্তে খুব ক্ষীণ হয়ে আসছে। ফলে এই লোভটা যে তৈরি হয়, আমি যাতা করতে পারবো, টাকা পয়সা থেকে শুরু করে পাওয়ার প্র্যাকটিস, এটাও আসলে এই সরকারের সময় পিকে পৌঁছে গেছে। এটা কিন্তু আগেও ছিল না তা না, বা এগুলো চিরকালই ছিল, কিন্তু এই ইন্টেন্সিটিতে, এই এক্সটেন্টে ছিল না। সুতরাং কোটার জন্য কেন, কোটা সংস্কারের জন্য কেন ক্রেজি, যে কোনোভাবে একটা সরকারি চাকরিতে কেন ঢুকে যেতে চাই, এটা প্রধানমন্ত্রী আমাদের যে কারো চাইতে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই কোটা আন্দোলন নিয়ে কি বলেছেন আপনারা সেই বিষয়টুকু দেখে শুনে ভালোভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।